হ্যালো এন্ড ওয়েলকাম টু কাজিস বোর্ড। আজকে বাংলা সেট 4 এর সলিউশনটা করব সেকেন্ড সামিটিভের জন্য। তোমাদের সেকেন্ড সামিটিভ পরীক্ষা 25 অগাস্ট হবে, ঠিক আছে? এই দিন থেকে শুরু হবে, এই দিনে তোমাদের বাংলা পরীক্ষা হবে। তো তার আগে এই কোশ্চেনগুলো করে নাও। এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে, কেমন? প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কয়েকটা কি বলেছে? শম্ভুর 12, 13, 14 বছর বয়স। কত বছর বয়স ছিল? 12 বছর। উবা চক্খড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। কি দিয়ে ছবি আঁকতে ওস্তাদ? কাঠকুটো। হাড়ভাঙা পাতার গাছ শুষ্নি শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়। সঠিক অ্যান্সার কি হবে বলতো? শুষ্নি পাহাড়ের মাথায়। ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজে দোকানে কাজ শিখতে থাকেন। জাহাজে কাজ শিখতে থাকেন। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। বেড়াল। লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন। আমাজন উল্লেখ করেছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। আমাজনের জঙ্গলে গল্পে আগন্তু, এটা হচ্ছে দন্তান্নয়ে তয়ে হস্যু, এটা ঠিক আছে। আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কি ছিল? সঠিক অ্যান্সারটা দেখো কি হবে। আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল। এর আমরা প্রশ্নের লাইনটাই কিন্তু লিখলাম এখানে। ব্রত যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তবে সে যেন তাকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। পরের প্রশ্নটা দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। বানানগুলো একদম ভুল করবে না, কেমন? দেখে নাও। গয়ের প্রশ্ন দেখো, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? দেখো উত্তর দেখে নাও। যে মণি দুঃখিনী মায়ের, মণি মানে হচ্ছে মূল্যবান রত্ন, দুঃখিনী মায়ের ঘরে নেই, সেই মণি এনে দুঃখ ঘোচাতে চান কবি। গরমের ছুটি আর পূজার ছুটিতে মামা বাড়িতে আসার পথ বদলে যায় কেন? পুজোর ছুটির সময় বর্ষার জল, আসলে পুজোর ছুটির আগে বর্ষা থাকে, সেই জন্য পুজোর ছুটির সময় বর্ষার জল ঢালু জমিতে থই থই করে, কারণ তখনও শুকিয়ে যায় না সব জল, তাই তো? আর গ্রীষ্মের ছুটিতে জমিগুলো একদম শুকিয়ে থাকে, এজন্যই পুজোর ছুটি আর গরমের ছুটিতে মামা বাড়ি আসার পথটা বদলে যায়। 5 নম্বরের প্রশ্ন দেখো, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কি ছিল? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম হলো চন্দ্রহাট, ঠিক আছে। 3 নম্বর দাগের প্রশ্নটা দেখো, নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। কয়েকটা দেখো, বড় মা ছোট মা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। এখানে কার ব্যাপারে কথা হচ্ছে? আমাকে, বক্তা এটা নিজেই কিন্তু। এখানে হচ্ছে উত্তম পুরুষ, হসু তয়ে তয়ে ম, উত্তম পুরুষ, পয় হস্যু রয়ে হস্যু। আচ্ছা তোমরা এখানে ভুল করে দেবে, দেখো তোমরা পয় হস্যু রয়ে হস্যু মধ্যাহ্ন স এভাবে করবে, পুরুষ। অতি শান্ত তোমার চলার গতি, কার সম্পর্কে বলা হচ্ছে? তোমার, মানে এটা অন্য একজন, তাই তো? এটা হচ্ছে মধ্যম পুরুষ, এটা হবে মধ্যম পুরুষ। বোঝা গেল? বসে বসে দেখি, এটা কে বল? এটা যে বসে আছে সেই তো বলছে, মানে আমি বসে বসে দেখি। আমি কি হয়? আমি হচ্ছে উত্তম পুরুষ। আচ্ছা। উম, 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 উত্তম পুরুষ, মনে থাকবে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটা কি হবে? সে মাটির কড়াইতে ঝোল রাঁধে, এই যে সে, সেটা হবে কি? সেটা হবে তোমার প্রথম পুরুষ, প্রথম পুরুষ,
ঠিক আছে। 4 দাগে প্রশ্ন দেখো, কর্ম চিহ্নিত করো, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি ভাষায়? নৌকা। তাহলে এটা হবে আমাদের কর্ম, নৌকাটা হবে আমাদের কর্ম। ঠিক আছে। দাদুকে আমি ভালো করে তুলবো, কাকে ভালো করে তুলবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি কাকে ভালো করে তুলবো? দাদুকে। এখানে কর্ম কি হবে? দাদুকে। মনে থাকবে? পরে প্রশ্ন দেখো 5 দাগে, সন্ধি বিচ্ছেদ করো, রবীন্দ্র। এটা হবে রবি, দীর্ঘই আছে এখানে কিন্তু হর্ষই হবে, ঠিক আছে। রবি যুগক ইন্দ্র হয়ে গেল। এবার আমাদের তারপর আছে দেশান্তর, কি হবে? দেশ যুক্ত অন্তর। তাহলে দেশান্তর হয়ে যাবে অ দন্ত নয়ে তয়ে র। কেমন? ছয় নম্বর প্রশ্ন দেখো, বর্ণ বিশ্লেষণ করতে হবে। প্রথমে দিয়ে আছে চৌকাট, আমরা যেভাবে বানান করি সেভাবে বিশ্লেষণ করব। এটাকে আমরা কি বলি? চয়ে ও। তাহলে চয়ে ও, তাহলে চটা আগে বলছি, চটা লিখবো, যোগ ও আছে না, এটা ও। ও, এই যে যেগুলো ব্যঞ্জন বর্ণ হবে সেগুলো দেখো হর্ষন্ত দেবো, চৌ হয়ে গেল। এবার কয়ে আকার বলি, তাহলে কটা আগে বলি তারপর আকার দিই, তাহলে কটা আগে লিখবো, এটা হর্ষন্ত দেবো, যোগ আকার। আকার তো লেখা যাবে না, আকারটা কি থেকে আসে? আ থেকে, তাহলে আ লিখবো, যোগ ঠ আছে, ঠ লিখলাম। যে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা অ লেগে থাকবে, আকার একার ওকার এগুলো যদি লেগে না থাকে তাহলে সেই ব্যঞ্জন বর্ণ লেখার পরে একটা অ লিখবো। যেমন ঠয়ের সঙ্গে কোনো আকার একার ওকার কিছু আছে? নেই, তাহলে আমরা অ লিখবো। আর কয়ের সঙ্গে দেখো লেগেছিল একটা আ, আকার লেগেছিল ওই জন্য আ লিখেছি। দেখো কয়ে আকার, কয় আমরা বানানোর সময় বলি কয়ে আকার, ওই জন্য কটাকে আগে লিখেছি তারপরে আকারটা লিখেছি, কারণ আমরা বলার সময় এভাবেই বলি। এটা হয়ে গেল। এরপর আমরা বলবো কুস্তি। কুস্তিটা কি বলি, যেভাবে বলি আমরা কয়ে হর্ষু, তাহলে ক আগে হর্ষন্ত হবে। কয়ে হর্ষু, হর্ষু কোথা থেকে আসে? হর্ষু থেকে আসে, কয়ে হর্ষু হয়ে গেল, যুক্ত দন্তা শয়ে তয়ে হর্ষই। দন্তা প্রথম দন্ত স বলছি, দন্তাশয়ে তয়ে হর্ষই। ঠিক আছে, হয়ে গেল এটা। এবার দেখো 7 দাগে কি বলে, পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করবো। অর্থাৎ পান্না দিয়ে দুটো মানে বোঝায়, এরকম দুটো শব্দ লিখবো। মানে পান্না দিয়ে কি কি মানে বোঝায় দুটো মানে বলবো আলাদা আলাদা, এবং সেই দুটো মানে হবে, মানে সেই শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করব। প্রথমে দেখো পান্না, পান্না মানে বোঝায় রত্ন বিশেষ, মানে মূল্যবান পাথর, যেমন আংটিতে লাগানো থাকে ওই রকম। আমার পান্না বসানো আংটি ভালো লাগে, এটা বাক্য রচনা হয়ে গেল। এক্ষেত্রে পান্নাটা কি একটা রত্ন বিশেষ বোঝাচ্ছে। আবার দেখো পান্না মানে আঁটি, যেমন সেই শাক এক জায়গায় জড়ো করা থাকে কিছু কটা শাক, ওগুলো আঁটি, এক আঁটি দুই আঁটি। বাজার থেকে এক পান্না শাক আনলাম, বা এক আঁটিও লিখতে পারো। কিন্তু দেখো পান্না শব্দের দুটো আলাদা আলাদা মানে করে আমি লিখেছি। পান্না শব্দের একবার অর্থ হয়েছে রত্নবিশেষ, সেটা দিয়ে আমরা একটা লিখেছি বাক্য রচনা। আবার পান্না দিয়ে আঁটি, পান্না মানে হচ্ছে আঁটি, এই আঁটি দিয়েও একটা বাক্য রচনা করেছি। ঠিক একইভাবে চর দিয়ে দুটো বাক্য রচনা করব, এবং চরের দুটো মানে আলাদা হবে। চর মানে গুপ্তচর, প্রত্যেক দেশে নিজস্ব চর আছে, মানে গুপ্তচর আছে। চর মানে নদী চর, আমার চরে ঘুরতে মানে নদী চরে, নদী চরে ঘুরতে ভালো লাগে। বোঝা গেল? এবার 8 দাগে প্রশ্ন দেখো, ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করো। আমি ছক করে দিয়েছি, এই যে দ আর খ দেখা আছে এখানে, দটা হবে ঘোষ বর্ণ আর খটা হবে অঘোষ বর্ণ। কাজের কোনটা ক আর বর্গীয় জয়ের মধ্যে? বর্গীয় জ হবে ঘোষ বর্ণ আর ক হবে
অঘোষ বর্ণ। যাত্রীতে দেখো, যাত্রীতে কি কি দিয়ে তৈরি? অন্তর্জয়াকার, ত আর র, তাই তো? ত আর র এ র ফলা, এটা কি? এটা কি? এটা হচ্ছে তয়ে র ফলা, তাহলে ত আর র আছে কিন্তু, ঠিক আছে? মানে তিনটে অক্ষর আছে এখানে। তাহলে অন্তস্থ জ হবে এখানে ঘোষ বর্ণ, আর ত হবে এখানে অঘোষ বর্ণ, আর যে র ফলার র সেটাও হবে ঘোষ বর্ণ। বোঝা গেল? আর তুফানের মধ্যে তিনটা আছে, ত, ফ আর দন্তান্ন। এই ত আর ফ হচ্ছে অঘোষ বর্ণ, ত আর ফ, আর দন্তান্ন হচ্ছে ঘোষ বর্ণ। আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ ৮ লাইন মুখস্থ রেখো। এটা খুব ভালো করে মুখস্থ করবে, কোথায় কমা আছে, পূর্ণচ্ছেদ রয়েছে, সেগুলো ভালো করে মুখস্থ করবে, কেমন? এ দেখো আমি লিখে দিয়েছি, তোমরা বইয়েও পাবে এবং নিজেও এটাকে এখান থেকেও করতে পারো, যেটা তোমার ভালো লাগবে সেভাবে করবে। তো এই হয়ে গেল আমাদের বাংলা সেট 4। পরের দিনে আমরা বাংলা বা অন্য কোনো সাবজেক্টের সেটগুলো করব সেকেন্ড সামিটের জন্য। 25 তারিখে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এরকম করবো, তো আমরা তারপর আমরা থার্ড সামিটিভের জন্য করব। চলো তাহলে আজকে এই পর্যন্তই, পড়তে থাকো।